বিলোনিয়া দুটি বাঁধ এবং হারানোতে একটি বাঁধ শক্তিশালীকরণের কাজ নেওয়া হয়েছে। 2026 অর্থ বছরে 82,53,00,000 টাকার আর্থিক বরাদ্দে 12.79 কিলোমিটার দৈর্ঘ্যের 48টি ক্ষয়রোধী বন্যা সুরক্ষার রাজ্যের বিভিন্ন স্থানে গ্রহণ করা হবে। গোমতী জেলার কুঠামারা জিপি, জামজুরি জিপিতে দুটি আরসিসি সুইচ গেট নির্মাণ, উদয়পুরে মিউনিসিপ্যাল কাউন্সিল অন্তর্গত গোমতী নদীর বামে তীরে একটি ভূমিক্ষয় নদীর কাজ হাতে নেওয়া হবে। 2026-27 অর্থ বছরে 41,01,00,000 টাকা ব্যয়ে হাওড়া নদী বিদ্যমান বাঁধ সম্প্রসারণ প্রায় 650 মিটার এবং হাওড়া ও কাটাখাল নদীর বাঁধ শক্তিশালীর কাজ গ্রহণ করা হবে। বিদ্যুৎ সর্বস্তরের জনগণের স্বার্থে রাজ্যে বিদ্যুৎ খাত নির্ভরযোগ্য, দক্ষ এবং টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিক উন্নতি বজায় রেখেছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ব্যাপকভাবে স্মার্ট ইলেকট্রিসিটি মিটার স্থাপন শুরু করেছে, যার ফলে সঠিক বিলিং, রিমোট মনিটরিং এবং উন্নত গ্রাহক পরিষেবা সম্ভবপর হচ্ছে। রাজ্য বিদ্যুৎ নিগম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং বিপুল পরিমাণে রাজস্ব পুনরুদ্ধারের লক্ষ্যে বিদ্যুৎ চুরি বিরোধী অভিযান এবং নজরদারি কার্যক্রম জোরদার করেছে, যার ফলে নিগমের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। এই উদ্যোগগুলি রাজ্য বিদ্যুৎ নিগমের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে খুবই সহায়ক হচ্ছে এবং এই সমস্ত পদক্ষেপ ত্রিপুরা রাজ্যের প্রতি নাগরিকের জীবনযাত্রার মান উন্নত করে এমন একটি আধুনিক, কার্যকর এবং টেকসই বিদ্যুৎ খাত গড়ে তোলার প্রতি আমাদের সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে। 2026 সালে অর্থ বছরে 10,72,00,000 টাকা বরাদ্দের একটি এমার্জেন্সি রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা হবে। এছাড়াও খোয়াই জেলায় কল্যাণপুরে 132 কেবি ক্ষমতা সম্পন্ন এক নতুন সাবস্টেশন স্থাপন করা হবে। এর জন্য 24,78,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তর ত্রিপুরা 132 কেবি একক সার্কিট লাইনে পুরনো পরিবেশী তারের পরিবর্তে নতুন তার স্থাপন করা হবে, যার জন্য 3,04,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। উদয়পুরে পালাটনাতে 132 কেবি একক সার্কিট লাইনে নতুন পরিবেশী তার স্থাপনের জন্য 32,21,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ভোক্তাদের উচ্চ মাত্রায় বিদ্যুৎ বিলের চাপ কমানোর লক্ষ্যে রাজ্য সরকার পুনর্নবীকরণ শক্তির উপর বিশেষ জোর দিয়েছে। গুরুত্বপূর্ণ জনবহুল স্থান, গ্রামীণ বাজার এবং কিছু গ্রামে সৌর আলোকায়নের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে সৌরবাতির ব্যবহারের প্রসার রাজ্য সরকারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। PM সূর্যকর প্রকল্প আমাদের রাজ্যে বাস্তবায়িত হচ্ছে এবং ভারত সরকার প্রদত্ত ভর্তুকি সহায়তায় বহু পরিবার তাদের বাড়ি ঘরে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছে। 2025-26 অর্থবর্ষে PM ডিভাইনের অধীনে 3,335 KWP সোলার মাইক্রো গ্রিড এবং PM জনমনের অধীনে 265 সোলার মাইক্রো গ্রিড সম্পন্ন হয়েছে। বিভিন্ন গ্রামীণ বাজার, মোটর স্ট্যান্ড, চেকপোস্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে 182টি সোলার হাইমাস্ট স্থাপন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে পানীয় জল উৎসের জন্য 164টি সৌর চালিত পাম্প এবং বিভিন্ন সরকারি বাগিচা 44টি সৌর চালিত পাম্প স্থাপন করা হয়েছে। 2026 অর্থবর্ষে PM সূর্যকর প্রকল্পের অধীনে সরকারি ভবন সমূহে সৌর বিদ্যুতায়ন করা হবে। এই উদ্দেশ্যে 60,60,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। পানীয় জলের জন্য 8,51,00,000 টাকা বরাদ্দ এবং 50টি সৌরচালিত ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট স্থাপন করা হবে। CSR প্রকল্পের অধীনে ত্রিপুরা 40টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 750 সোলার পাওয়ার পার্ক চালু করা হবে। জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে 50টি জনজাতি বালক ও জনজাতি বালিকা হোস্টেলে 18,97,00,000 টাকা ব্যয়ে ব্যাটারি ব্যাকআপ সহ 10 হাইব্রিড SPP পাওয়ার প্ল্যান্ট এবং সৌরভিত্তিক CWEPP স্থাপনও চালু করা হবে। নগর উন্নয়ন প্রধানমন্ত্রী আবাস যোজনা আহ্বান বাস্তবায়নে ত্রিপুরা দেশের অন্যতম সেরা রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে। শহর এলাকায় বসবাসকারী দরিদ্র জনসাধারণের জন্য 81,042টি বাড়ি নির্মাণের কাজ অনুমোদিত হয়েছে, যার মধ্যে 74,880টি অর্থাৎ 92% বাড়ি নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আবাসন প্রকল্পের অধীনে বিবেকানন্দ মার্কেটে নির্মিত ফ্ল্যাটগুলি ক্রেতাদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং কুঞ্জবন প্রকল্পের ফ্ল্যাট নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের অধীনে আগরতলা এবং অন্যান্য ছোট শহরে নদী দূষণ রোধ এবং শহরে স্যানিটেশনের ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইনস্টিটিউট নালা ট্রিটমেন্ট ওয়ার্ক এবং অক্সিডেশন পন্ড নির্মাণ করা হচ্ছে। 2025-26 অর্থ বছর আগরতলা স্মার্ট সিটি মিশনের অধীনে 96,16,00,000 টাকা বিমানবন্দরের সড়ক করিডোরে 4 লেন করার কাজ, 32,31,00,000 টাকা মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয় স্থিত জলাশয়ের পুনরুজ্জীবিত করার কাজ এবং 2,71,00,000 টাকায় মহারাজগঞ্জ বাজার স্থিত পুকুরে উন্নয়ন সহ একাধিক উল্লেখযোগ্য প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ সহায়তায় ত্রিপুরা আরবান অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে বৃহৎ আকার নাগরিক পরিকাঠামো প্রকল্প গ্রহণ করা হয়েছে। আনুমানিক 530 কোটি টাকার এই প্রকল্প রাজ্যের 12টি শহরকে অন্তর্ভুক্ত করেছে এবং জল সরবরাহ, সড়ক নিকাশি ও পর্যটন পরিকল্পনা উন্নয়নের উপর গুরুত্ব দিচ্ছে। প্রায় 75,000 পরিবারকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে 305 কিলোমিটারের বেশি জল বিতরণকারী পাইপলাইনে বসানো হচ্ছে। এর পাশাপাশি টিউবওয়েল, আয়রন রিমুভাল প্ল্যান্ট, জল পরিশোধন প্ল্যান্ট ও ওভারহেড জলাধার, রাস্তা এবং ড্রেনেজ নেটওয়ার্কের নির্মিত হচ্ছে। 2027 সালে মার্চ মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ট্রিটমেন্ট প্ল্যান্টে ওয়াটার সাপ্লাই ম্যানেজমেন্টের সিস্টেমের পাশাপাশি 10টি ওয়াটার ট্যাঙ্কার ক্রয় করা হচ্ছে। বিভিন্ন আরবান লোকাল বডিতে জলের এটিএম স্থাপন করা হবে। ত্রিপুরা শহরে আজীবিকা মিশন শহরে বসবাসরত দরিদ্র পরিবার সমূহ, বিশেষত দরিদ্র মহিলাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 66,000-এর বেশি সংখ্যক মহিলাকে স্বসহায়ক দলের মাধ্যমে সংগঠিত করা হয়েছে এবং তাদের রিভলভিং ফান্ড, ঋণ সহায়তা, দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ এবং জীবিকা নির্বাহজনিত নানা সুযোগ প্রদান করা হয়েছে। নারী নেতৃত্বাধীন স্বসহায়ক দলগুলি সফলভাবে ক্যান্টিন পরিচালনা করছে, মধ্যাহ্ন ভোজন সরবরাহ করছে এবং অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পণ্য বিপণন করছে। নগর এলাকার পানীয় জলের সরবরাহ ব্যবস্থাপনা উন্নত করতেও স্বসহায়ক দলের মহিলাদের নিযুক্ত করা হয়েছে। এই প্রকল্পের অধীনে 5,800 জনের বেশি এই স্ট্রিট ভেন্ডারকে 13 কোটি 90 লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে এবং পাশাপাশি ডিজিটাল ইনসেন্টিভ এবং সোশ্যাল সিকিউরিটি বেনিফিট প্রদান করা হয়েছে। আগরতলা আরবান পভার্টি এলিভেশন পাইলট প্রজেক্ট নামে একটি নতুন প্রকল্প ঝুঁকিপূর্ণ পেশায় নিযুক্ত শ্রমজীবীদের পরিবর্তিত ঋণ সহায়তার মাধ্যমে সহায়তা করেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মিউনিসিপ্যাল শেয়ার্ড সার্ভিস সেন্টার বাস্তবায়নের জন্য ভারত সরকার 48 কোটি 74 লক্ষ টাকা অনুমোদন করেছে। উদয়পুরের স্যাটেলাইট টাউন প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে, যার জন্য 10 কোটি টাকা অনুমোদিত হয়েছে। কঠিন বর্জ্য ব্যবস্থা, তরল বর্জ্য ব্যবস্থাপনার উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে, যার জন্য 40 কোটি টাকা অনুমোদিত হয়েছে। আগরতলা পৌর নিগম এলাকার অন্তর্গত দুর্গা চমনি বাজার নির্মাণ কাজের জন্য 10 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। 5 বছরে 1,500 কোটি টাকা ব্যয়ে চালু হওয়া মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প সমগ্র নগর উন্নয়ন ব্যবস্থার একটি প্রধান চালিকা শক্তি উঠেছে। এই প্রকল্প নগরবাসীর মৌলিক পরিষেবা জন সুবিধা উন্নত করছে এবং কাজের তদারকিতে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর অংশগ্রহণ সুনিশ্চিত করে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়িয়েছে। শাসন এবং উন্নয়নের উৎকর্ষের জন্য এই উদ্যোগটি রাষ্ট্রীয় স্তরে স্বীকৃত হয়েছে এবং আমরা মর্যাদাপূর্ণ স্কচ অ্যাওয়ার্ড 2025 অর্জন করেছি। আগরতলা পুর কর্পোরেশন সহ বিভিন্ন আরবান লোকাল বডি পরিকাঠামো উন্নয়নের জন্য এর অধীনে শাসকির অধীনে 208 কোটি 50 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে এবং এই সমস্ত প্রকল্প 2026-27 অর্থ বছরে বাস্তবায়িত হবে। 2026-27 অর্থ বছর অন্যান্য প্রকল্পের পাশাপাশি নিম্নলিখিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি গ্রহণ করা হবে। পশ্চিম ত্রিপুরা আরবান লোকাল বডিগুলির অন্তর্গত নাগরিকদের মৌলিক পরিকাঠামো ও জীবনমান উন্নয়নের জন্য নেবারহুড ইমপ্রুভমেন্ট প্ল্যান গ্রহণ করা হবে এবং এর জন্য বরাদ্দ থাকবে 2 কোটি টাকা। উত্তর ত্রিপুরা জেলার ইউএলবিগুলিতে পানীয় জল সংরক্ষণ সরবরাহ ব্যবস্থা উন্নয়নের জন্য 400 কিলোমিটার ক্ষমতা সম্পন্ন ডিটিডব্লিউ ও আইআরপি সমৃদ্ধ জলাধার ব্যবস্থা উন্নয়ন সুনিশ্চিত করে একটি প্রকল্প হাতে নেওয়া হবে, যার জন্য ব্যয় ধরা হয়েছে 8 কোটি টাকা। দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তিবাজার পৌর পরিষদের অন্তর্গত কালাছাড়া নিকাশি ব্যবস্থা উন্নয়ন একটি পাম্পিং স্টেশন নির্মাণের জন্য 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে বন্যা জল নিষ্কাশনের মাধ্যমে নগর অঞ্চলে বন্যা প্রতিরোধ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা হবে। গোমতী জেলা অমরপুর পরিষদের 10 নম্বর ওয়ার্ডের শঙ্কুইটলা পানীয় জল ব্যবস্থা উন্নয়নে 6 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমবায় 2025-26 অর্থবর্ষে 2068টি ল্যাম্পস ও প্যাক্সের কম্পিউটারাইজেশন সম্পন্ন করা হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের আওতায় সমবায় ব্যাংক আধুনিকীকরণের লক্ষ্যে ত্রিপুরা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের কম্পিউটারাইজেশন সম্পন্ন হয়েছে। ইজ অফ ডুইং বিজনেস অংশ হিসাবে স্বাগত পোর্টালের মাধ্যমে সমবায় সমিতিগুলো অনলাইন রেজিস্ট্রেশন শুরু করেছে। এখন পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে 1042টি সমবায় সমিতি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ল্যাম্পস প্যাক্সগুলিকে সিএসসি হিসাবে কার্যকর করার জন্য ভারত সরকারের সমবায় মন্ত্রক, তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক মন্ত্রক, নাবার্ড এবং সিএসসি এই গভর্নেন্স সার্ভিস লিমিটেডের মাধ্যমে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে এই সমিতিগুলি বিভিন্ন পরিষেবা প্রদান করতে পারবে। আইন 2025-26 অর্থ বছরে কয়েক কোর্ট ভবনের ভার্টিক্যাল এক্সটেনশন সম্পন্ন হয়েছে। মোহনপুর এসডি জেএম ও সিভিল জজ জুনিয়র ডিভিশন আদালত ভবন নির্মাণ সম্পন্ন উদ্বোধন করা হয়েছে।
তেলিয়ামুড়া এসডিএম অফিসের পুরনো ভবন সংস্কার করে এসডিজেএম ও সিভিল জজ জুনিয়র ডিভিশন আদালত ব্যবহারের কাজ শীঘ্রই সম্পন্ন হবে। 2025-26 অর্থ বছরে ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ মোট 21,784টি আইনি সচেতনতা কর্মসূচি পরিচালনা করেছে, যাতে 1,90,894 জন মানুষ অংশগ্রহণ করেছেন। 901 জনকে প্যানেলভুক্ত আইনজীবী প্রদান করা হয়েছে এবং 3,353 জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। 28টি ভিকটিম কম্পেনসেশন পিটিশন নিষ্পত্তি করা হয়েছে এবং 83,70,000 টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। 2025 সালে 1 ও 2 নভেম্বর অর্থাৎ 2 দিন বিশালগড়ে অবস্থিত কেন্দ্রীয় শোধনাগারের ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ উদ্যোগে জেল বন্দীদের জন্য ধ্যান ও অনুপ্রেরণামূলক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2025-26 অর্থ বছরের লোক আদালতের মাধ্যমে মোট 25,240টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া 12 জুলাই 2025 এবং 26 জুলাই 2025 তারিখে 2টি বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হয়, যেখানে মোট 14,014টি মামলা গ্রহণ করা হয় এবং 9,726টি মামলা নিষ্পত্তি হয়। 2026-27 অর্থ বছর আরও অধিক পরিমাণে এই ধরনের আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হবে, যাতে দরিদ্র জনসাধারণ বিনামূল্যে আইনি পরিষেবার সুযোগ পেতে পারেন। কর্মসংস্থান পরিষেবা ও জনবল পরিকল্পনা জাতীয় কেরিয়ার সার্ভিস প্রকল্পের অধীনে 6টি চাকরি মেলা এবং একাধিক রিক্রুটমেন্ট ড্রাইভের উদ্যোগে গ্রহণ করা হয়েছে, যাতে চাকরি প্রার্থী এবং বেসরকারি নিয়োগকর্তাদের মধ্যে সংযোগ স্থাপন করা যায়। তরুণদের উপযুক্ত কর্মসংস্থান প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে সহায়তা করতে 12টি ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম আয়োজন করা হয়, যাতে অংশগ্রহণ করেছেন 540 জন কর্মসংস্থান প্রার্থী। বিদ্যালয় মহাবিদ্যালয় পর্যায়ে 82টি কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে, যেগুলির মাধ্যমে 12,907 জন শিক্ষার্থী ও কর্মসংস্থান প্রার্থীদের উন্নততর জীবিকার সুযোগ ও দক্ষতা বিকাশের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। 6টি কেরিয়ার এক্সিবিশনের আয়োজন করা হয়েছে, যাতে অংশগ্রহণকারী 1,342 জন শিক্ষার্থীকে বিভিন্ন পেশা ও কর্মপদ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেছে। অগ্নিবীর রিক্রুটমেন্ট স্কিম সংক্রান্ত সুযোগ সুবিধা সম্পর্কে তরুণদের অবহিত করতে 56টি কেরিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে 7,348 জন চাকরি প্রার্থী উপকৃত হয়েছেন। 2026 অর্থবর্ষে যুব সমাজের জন্য উন্নত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এমন আরও কেরিয়ার কর্মসূচি আয়োজন করা হবে। অর্থনীতি ও পরিসংখ্যান 2025-26 অর্থবর্ষে ত্রিপুরার জন্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং ডোমেস্টিক প্রোডাক্ট প্রণয়নের পদ্ধতি উদ্ভাবনের উদ্দেশ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতার সঙ্গে স্বাক্ষরিত মৌচুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। জাতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে হাউস হোল্ড সোশ্যাল কনভেনশন, হেলথ এবং টেলিকম ও এডুকেশন সংক্রান্ত কম্প্রিহেনসিভ মডিউলের সার্ভে সফলভাবে সম্পন্ন হয়েছে। সুশাসন ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্য উদ্ভাবনী শক্তি, উদ্যোক্তা বিকাশ এবং প্রযুক্তি নির্ভর উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে আমাদের রাজ্যে প্রথম স্টেট ইনোভেশন মিশন চালু করা হয়েছে। এই মিশন লক্ষ্য হল সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প ক্ষেত্রের অংশীদার ও স্টার্টারকে একটি সমন্বিত ব্যবস্থা একত্রিত করা। রাজ্য সরকারের প্রথমবারের মতো প্রবাসী ত্রিপুরাবাসী সামিট আয়োজন করেছে, যার মধ্যে বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা ত্রিপুরা প্রবাসীদের রাজ্যের উন্নয়ন যাত্রায় অংশগ্রহণের মাধ্যমে সামিল করার জন্য একটি সুশৃঙ্খল প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই উদ্যোগের ফলে প্রবাসী সদস্যদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে এবং এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে ছিটে থাকা 80 জনের বেশি বিশিষ্ট পেশাজীবী সমাজের মানুষ অংশগ্রহণ করেছেন। বিনিয়োগ, প্রসার, উদ্ভাবন, মেন্টরশিপ এবং ত্রিপুরা বিশ্বমানের ব্র্যান্ডিংয়ে প্রবাসীদের সুচারু দক্ষতা কাজে লাগানোই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। 2026 অর্থবর্ষে রাজ্যের প্রতিটি জেলায় ইনোভেশন সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি তৃণমূল স্তর পর্যন্ত উদ্ভাবকদের উৎসাহিত করতে ডিস্ট্রিক্ট ইনোভেশন ফেলোশিপ চালু করা হবে। সাধারণ প্রশাসন নয়াদিল্লি চাণক্য বিদেশ বীর টিকেন্দ্রজিৎ মার্গে অবস্থিত ত্রিপুরা ভবনের অ্যানেক্স বিল্ডিং নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে 2,95,00,000 টাকা। 2025 সালের নভেম্বর মাসে হায়দ্রাবাদ অনুষ্ঠিত তেলেঙ্গানা নর্থ ইস্টে ইন্ডিয়া কানেক্ট টেকনোকালচারাল ফেস্টিভ্যাল তেলেঙ্গানায় মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ত্রিপুরা সরকারকে হায়দ্রাবাদ উত্তর ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জমি পাবে। সাধারণ প্রশাসন রাজনীতি সর্দার বল্লভ প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস 2025 উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে রাজ্যের রাজধানী প্রতিটি জেলা সদর কার্যালয়ে রাষ্ট্রীয় ঐক্য শপথ গ্রহণ অনুষ্ঠানে ডান্স ইউনিটি এবং মার্চ পাস্ট আয়োজন করা হয়েছে। ত্রিপুরা অ্যামালগামেটেড স্পেশাল ফান্ড থেকে ত্রিপুরার অবসরপ্রাপ্ত অপেনশনভোগী একজন প্রাক্তন সেনাকর্মী বিধবা স্ত্রীকে মাসিক 12,000 টাকা রক্ষণাবেক্ষণ ভাতা প্রদান করা হয়েছে। শ্রম ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক
21/11/2025 তারিখ থেকে সমগ্র দেশে 4টি শ্রম কোড কার্যকর করেছে, যা 29টি শ্রম আইনকে একত্রিতকরণের এক নতুন ধারণা। এরপরে ন্যূনতম 1 বছর কাজ করলে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার, ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত এমনকি একজন শ্রমিকদের জন্য ইএসআই প্রদানের সুবিধা, প্রত্যেক শ্রমিককে বাধ্যতামূলক নিয়োগপত্র প্রদান, ইউনিভার্সাল মিনিমাম ওয়েজের ব্যবস্থা এবং আরও বহু শ্রম সংস্কার কার্যকরী হয়েছে, যা শিল্পায়নের পথকে প্রশস্ত করবে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948-এর অধীনে রাজ্যের 20টি নির্ধারিত শ্রমক্ষেত্রে নিযুক্ত বিভিন্ন শ্রেণীর শ্রমিকদের জন্য রাজ্য সরকার ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স সংশোধন করেছে, যা 1 অক্টোবর 2025 থেকে কার্যকর হয়েছে। লেবার ব্যুরো সিমলা কর্তৃক প্রকাশিত কনজিউমার্স প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে এই 20টি নির্ধারিত শ্রমক্ষেত্রে ভিডিএ ও সংশোধন করা হয়েছে, যার ফলে রাজ্যে 2,50,000 বেশি শ্রমিক কর্মচারী উপকৃত হয়েছেন। ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড নিবন্ধীকৃত নির্মাণ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে মডেল ওয়েলফেয়ার স্কিম চালু করেছে। এই প্রকল্প রাজ্যের নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প নামে 20 নামে শুরু হয়েছে, যার আওতায় বিবাহ সহায়তা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা, অন্ত্যেষ্টিক্রিয়ার সহায়তা 5,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা, মাতৃত্বকালীন সহায়তা 5,000 টাকা থেকে বৃদ্ধি করে 8,000 টাকা, পেনশন 700 টাকা থেকে 1,000 টাকা, শিক্ষা সহায়তা 8,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং মৃত্যুকালীন সহায়তা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে 20,000 টাকা থেকে 2 লক্ষ টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 40,000 টাকা থেকে বৃদ্ধি করে 4 লক্ষ টাকা উন্নীত করা হয়েছে। এনএসকেপি 20 নতুনভাবে অন্তর্ভুক্ত সুবিধার মধ্যে রয়েছে স্থায়ী প্রতিবন্ধী ভাতা, যার অধীনে মাসিক 3,000 টাকা প্রদান করা হবে এবং নিবন্ধিত মহিলা নির্মাণ শ্রমিকদের জন্য ত্রৈমাসিক মাতৃকালীন ছুটির সুযোগ দেওয়া হবে। নিবন্ধিত নির্মাণ শ্রমিকদের সন্তানের জন্য পোশাক, খাদ্য, বই কেনার উদ্দেশ্যে বার্ষিক 2,000 টাকা আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত একটি নতুন প্রকল্প ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড চালু করেছে। 2025-26 অর্থ বছরে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড নিবন্ধিত শ্রমিকদের 7,18,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং রাজ্যে বিভিন্ন নির্মাণ কার্য থেকে 28,90,00,000 টাকার শেষ সংগ্রহ করেছে। রাজ্যের 9,652 জন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক ই শ্রম পোর্টালে নিবন্ধিত হয়েছেন। সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য এমপ্লয়ি স্টেটস ইন্স্যুরেন্স একটি বহুমাত্রিক সামাজিক সংস্থা, সামাজিক সুরক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে শ্রমিক ও তাদের পরিবারের জন্য চিকিৎসা সুযোগ সুবিধা প্রদান করা হয়। বর্তমানে এই কর্মসূচির অধীনে 22,910 জন বীমাকৃত ব্যক্তি নিবন্ধিত রয়েছেন এবং ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, আগরতলা, বিশ্রাম দুপুরে মোট 6টি ইএসআই চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে। কারখানা বয়লার সংস্থা আমাদের রাজ্যের বর্তমান বিনিয়োগ বান্ধব রাজ্য হিসাবে পরিচিতি লাভ করেছে। এর ফলস্বরূপ 2025 সালে নতুন 16টি কারখানা স্থাপিত হয়েছে এবং এর মাধ্যমে রাজ্যে মোট কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 750টি। এইসব কারখানায় প্রায় 60,000-এর বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। বর্তমান ত্রিপুরা রাজ্যে মোট 57টি বয়লার কারখানা রয়েছে এবং আরও 2টি বয়লার কারখানা চালু করার প্রস্তুতি রয়েছে। কারখানাগুলি নিয়মিত পরিদর্শন এবং বয়লারগুলি বার্ষিক পরিদর্শনের পাশাপাশি কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে কারখানাগুলিতে 140 নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিহত করা, শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার জন্য জেলা পর্যায়ে 4টি কর্মসূচি আয়োজন করা হয়েছে। অর্থ সরকারি কর্মচারী নথি ব্যবস্থাপনা, বেতন প্রস্তুতকরণ, অনলাইনে পেনশন প্রস্তাব জমা দেওয়ার জন্য রাজ্য সরকার চলতি মাস থেকেই নেক্সট জেনারেশন HRM চালু করছে। এই ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতা বৃদ্ধি পাবে, কাগজপত্র ব্যবহার কমবে এবং কর্মচারীদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও সহজে ব্যবহার করা সম্ভবপর হবে। ঠিক আছে, আমাদের যেহেতু বাজেট শেষ হয়নি, হ্যাঁ, আমরা 10 মিনিটের জন্য বাজেটটা বাড়াচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এরপরে প্রশাসনিক বিষয়াদি দ্রুত নিষ্পত্তি করা যাবে এবং কর্মচারী তাদের নিজস্ব তথ্য সহজে দেখতে পাবেন এবং তাছাড়া IFMS 20 বাস্তবায়নের জন্য প্রস্তাবিত আহ্বানপত্র প্রস্তুতের কাজ তথ্য প্রযুক্তি দপ্তর দ্বারা করা হচ্ছে এবং শীঘ্রই তা প্রকাশ করা হবে। বিভিন্ন সামাজিক সুরক্ষার কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্যের সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কর্মসূচির অধীনে মোট 15,55,693 অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার অধীনে 6,40,292 অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে এবং অটল পেনশন যোজনার অধীনে মোট 3,22,572 অ্যাকাউন্ট অন্তর্ভুক্ত হয়েছে।
2026-27 অর্থ বছরের মোট বাজেটে বরাদ্দ করা হয়েছে 34,212.31 কোটি টাকা, যা 25-26 অর্থ বছরের অনুমিত বাজেটের তুলনায় 5.520% বেশি। মূলধনী ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার নির্ধারণ করা হয়েছে 8,945.92 কোটি টাকা, যা 25-26 অর্থ বছরের অনুমিত বাজেটের অর্থাৎ বাজেট এস্টিমেটের তুলনায় 13.19% বেশি। আয় ও ব্যয়ের সারসংক্ষেপে নিম্নে দেওয়া হল। রেভিনিউ অ্যাকাউন্ট রিসিপ্টস 26,881.99 কোটি টাকা, এক্সপেন্ডিচারে 25,266.39 কোটি টাকা এবং সারপ্লাস A-A2 1,615.60 কোটি টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্টস ফ্রম লোনস অ্যান্ড আদার্স and including public accounts and opening balance 7,089.60 কোটি টাকা, এক্সপেন্ডিচার 8,945.92 কোটি টাকা এবং ডেফিসিট B-B2 1,856.32 কোটি এবং টোটাল রিসিপ্টস A1 plus B1 33,971.59 কোটি টাকা, টোটাল এক্সপেন্ডিচার A2 plus B2 34,212.31 কোটি টাকা, বাজেট ডেফিসিট C-D যেখানে 240.72 কোটি টাকা। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি এই 2026-27 সালের যে বাজেট প্রস্তাব পেশ করেছি, আমি এই সভায় আপনি সহ এখানে বিরোধী দলের মাননীয় আমাদের বিরোধী দল নেতা থেকে শুরু করে সমস্ত আমাদের সদস্যদের আমার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সকলে এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আরও শক্তিশালী সমৃদ্ধতর এবং বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে একসাথে কাজ করি। আমাদের রাজ্যকে বিকাশের চরমে শিখরে পৌঁছে দিতে আমরা সবাই বদ্ধপরিকর হই এবং যাতে আমাদের রাজ্য হয়ে ওঠে আশা আকাঙ্ক্ষা সুযোগ এবং অপরিসীম সম্ভাবনায় পরিপূর্ণ বিকশিত ত্রিপুরা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। স্যার স্যার অনারেবল অ্যাক্টিং স্পিকার একটু মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি 2026-2027 আর্থিক সালের ব্যয় বরাদ্দের দাবি সম্বলিত বাজেট বইয়ের প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য। যে সকল মাননীয় সদস্যগণ ব্যয় বরাদ্দের দাবির উপর ছাঁটাই প্রস্তাব অর্থাৎ কাট মোশনের নোটিশ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সিএম সাহেব কিছু বলবে আপনার। ঠিক আছে। এটা শেষ করে নেব। যে সকল মাননীয় সদস্যগণ ব্যয় বরাদ্দের দাবির উপর ছাঁটাই প্রস্তাব অর্থাৎ কাট মোশনের নোটিশ দিতে ইচ্ছুক, ওনারা আগামী 18 মার্চ বুধবার 2026 তারিখ বেলা 2 ঘটিকার মধ্যে এই ছাঁটাই নোটিশ বিধানসভা সচিবালয়ে জমা দিতে পারেন। তো আমি যেহেতু এটা 2 থেকে 4 হয়ে যায়, তা আমি এটাকে 4 ঘটিকাই বলবো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি একটা ঘোষণা দিতে চাই। আমরা যদিও রাজ্য সরকারের ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট তো আছে বলার, তবুও আমি রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের স্বার্থে 5% ডিআর ঘোষণা করছি। এই বাড়তি ডিএ বা ডিআর আগামী অর্থ বছরের 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে এবং এতে উপকৃত হবেন মোট 1,02,563
রেগুলার কর্মচারী এবং 81,019 পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, তাছাড়া অনিয়মিত কর্মচারী যারা আছেন বা কর্মীগণ এতে উপকৃত হবেন। এতে মোট ব্যয় হবে বার্ষিক প্রায় 500 করোড়। ধন্যবাদ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, রাজ্যের অর্থমন্ত্রী কিছুক্ষণ আগে ওনার বাজেট স্পিচ রাখলেন। বুঝলাম না, এই বাজেট স্পিচের মধ্যে যদি এই 5%-এর ঘোষণাটা থাকতো, অন্যায়টা কি হতো? এটা তো ক্যাবিনেট ক্লিয়ারেন্সই হয়েছে। The announcement during the budget session ought to have come from the finance minister. তার মানে what his intentions I don't know. This has been the precedent in the parliament also and in this state assembly also. Within a difference of 1 minute, the announcement has been made. So is he expressing his no confidence about the finance minister, or why is he trying to evade the announcement being made by the finance minister? এমন কি প্রয়োজনীয়তা রইল যে উনি স্টেটমেন্টটা দিলেন, অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন, এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হলো না কেন? This is a stunt, nothing more than that. ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক না। এটা হচ্ছে অবমাননা, পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিজার এন্ড হাউস, and also an insult to the finance minister. This ought not have been done. ঠিক আছে, ঠিক আছে। অর্থমন্ত্রীর নলেজে আছে, কিন্তু লিডার যে হাউসের, আমাদের যেহেতু আমাদের পরিষদীয় দলের নেতা, সুতরাং লিডারই ঘোষণা করা উচিত এবং লিডার তাই ঘোষণা করছে। আচ্ছা, এখন প্রশ্ন উত্তর পর্ব। স্যার এখন প্রশ্ন উত্তর পর্ব। না না না, জাস্ট মিনিট থাকবে তো। স্যার না, এটা নিয়ে কথা বলবো যে আমরা কি না 10 না, মিনিট টাইম এখন করবেন ফর 1 আওয়ার যা টাইম আছে এটার সাথে মিলিয়ে 1 ঘন্টা পরে আবার। স্যার এমনি তো একটা সময় শেষ হওয়ার কথা, হ্যাঁ। এখন 1:10 বুধে বাজে, 10 অবধি বাড়িয়েছি। তাহলে 2:10 দুইটা এরকম হবে আর কি। দেখতে হবে স্যার। আপনি বলে তো আপনি অ্যানাউন্স করতে হবে, স্যার ওনারটা শুনে তারপর। একটা মিনিট। মাননীয় মুখ্যমন্ত্রী 5% দিয়ে ঘোষণা করেছেন, ধন্যবাদ। মাননীয় সদস্য সুদীপ বাবু যেটা বলেছেন, ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে বাজেট প্লেসড হল, তার মানে হলো এই বাজেটটা অলরেডি যা শুনেছি ডেফিসিট বাজেট। ঠিক আছে, ডেফিসিট বাজেটটা কোনো অন্যায় না, এটা হয়েই থাকে সব জায়গাতেই। এখন এই যে 5% দিয়ে হলো, আপনি বললেন 500 crore এডিশনাল লায়াবিলিটি, তার রিফ্লেকশন তো হতে হবে, বিকজ আমরা আগামী 19 তারিখ থেকে আমরা আলোচনা শুরু করব। তো এটা সুন্দর হতো। আমি যে পার্লামেন্টের প্র্যাকটিসের যা কনভেনশন, এটা ঠিকই এই সময়তে আপনি বাজেট পাস হওয়ার পর তারপরে ঘোষণা করতে পারতেন, ইন এডিশন টু দ্যাট, যে আমি এত % দিয়ে ঘোষণা করছি। এটা ঠিকই, এটা যে কনভেনশন এবং যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন, এটা ঠিক, তার সাথে এটাকে সাদৃশ্যপূর্ণ হলো না, নাম্বার 1। নাম্বার 2 যেটা বলছি, ঠিক আছে আপনি 5% দিয়ে দিলেন, হোয়াট ইজ দি ডিউ? কত % ডিউ থেকে আপনি 5% দিলেন, আর ডিউ কত থাকবে, পাওনা কত থাকবে এই 5% দেওয়ার পর? এটাও যদি কাইন্ডলি বলেন, তাহলে আমাদের রাজ্যের কর্মচারী কুল এবং সবাই যারা বেনিফিশিয়ারি তারা আশ্বস্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা বলেন ডিউ কত রইল। মাননীয় স্পিকার স্যার, স্যার আমার একটা অনুরোধ, আমাদের বিধায়ক বলদাংশ আপনাকে একটু বলবেন যে এঞ্জেল চাকমাকে যেভাবে হত্যা করা হয়েছে, সেটা যেন আমাদের এই হাউস থেকে একটা নিন্দা প্রস্তাব আনা হোক।
আমাদের মাননীয় বিধায়ক পল ডান্স একটু বলবেন। Honorable Acting Speaker, sir, I would like to appeal in this August House. আমাদের প্রশ্ন পর্ব কি সময় নষ্ট করে? হ্যাঁ, বলো বলো, একটু একটু শর্টকাটে বলে বলে একটু দাদা। হ্যাঁ Sir, এই এই জিনিসটা উত্থাপন করুন না, কোনো অসুবিধা নাই। শুধু Yes. এখন যে গ্যাপটা পুরো এসে প্রথম উঠার না, কোনো অসুবিধা নেই। sir, let me appeal first. Let me appeal প্রশ্ন first. প্রশ্ন Sir, I would like to appeal first. এখন না, সেকেন্ড আওয়ারে উঠাও। Sir, I will appeal first and then if you permit, then I will speak. Let me appeal এটা first. করবে, এটা অ্যালাউ করবে। Sir, in this August House, I would like to appeal that the condolence motion should be permitted because Angel Chakma, 24 years old, who has been discriminated, stabbed and killed in Dehradun in December. So, sir, it is a nationwide protest. So, it has not been mentioned in this house. Today is the second day. I would like to appeal you to kindly permit for us to discuss about this, about the state, for the interest of the state. And sir, see, by the time I finish my line, somewhere must have been discriminated in the corner of the country. That's why I am appealing, sir. Racial discrimination can happen to anyone in this house, to any member. So if you can kindly ঠিক permit আছে, us. ওকে। Yes. এটা নিয়ে আমরা পরে কথা বলবো, পরে এটার ইয়েটা। আচ্ছা, এখন যেহেতু আমরা স্যার প্রশ্ন পর্ব 1 ঘন্টা আমাদের, স্যার মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে ডিএ সম্পর্কে যদি স্যার মাননীয় আপনারা আমি কিন্তু শুনেন একটু 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 প্লিজ মাননীয় বিধায়ক সাহেব, মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাই তখন। না স্যার যেহেতু আমরা একটু 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 মাননীয় বিধায়কজি একটু একটু মুখ্যমন্ত্রী কি বলবে একটু ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এখানে আমি মুখ্যমন্ত্রীকে পার্টিলি আমি ধন্যবাদ জানাচ্ছি। সামথিং ইজ বেটার দেন নাথিং, কিন্তু উনি যেভাবে বলেছেন 1,02,000 কর্মচারী বেনিফিট পাবে, কিন্তু অনিয়মিত কতজন বলেননি। এটার জন্য আমি অনুরোধ করবো যদি বলে দেন ভালো। আর এইগুলো তো- আপনারা স্যার স্যার প্লিজ প্লিজ এগুলি প্রশ্ন টাইমে প্রশ্ন তো আসবে। ভাইটাল প্রশ্ন স্যার। এখন এখানে সুদীপ বাবু আর আমাদের অপোজিশন লিডার যেটা বলেছে যে বাজেটে রিফ্লেক্ট হবে, তাহলে বাজেটে তো এখানে স্যার এটা তো সময় হয়নি, এটি তো পরে বলবেন, তো এটি তো সময় আসেনি। আর এটার মধ্যে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 240 কোটি 72 লক্ষ টাকা আচ্ছা, এখানে ঠিক আছে। ডেফিসিট, তাইলে 500 কোটি টাকা তো যোগ হবে। ঠিক আছে, ওকে। তাইলে স্যার হ্যাঁ। মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ার করুন এটা কি বলতে চান। আমি জানি সাধারণত নিয়ম অপোজিশন থেকে কর্মচারীদের যেন দিয়ে দেওয়া হয়, প্রেশার দেওয়া থাকে। উল্টা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে ঘোষণা করলো, ওনারা এই এমপ্লয়ের পক্ষে বুঝেছিলাম, আমাদের এটা অপোজ করে। আরেকটা কথা বলি, আপনারা জানেন বাজেট যখন হয়, যেদিন প্লেস করে সেদিন ক্যাবিনেট ডিসিশন হয়, ক্যাবিনেট মিটিং হয়। আপনারা দুইজনের মন্ত্রী ছিলেন। তো ঠিক আছে, আজকে যখন বাজেট প্লেস করেছে, এর আগে আমরা কিন্তু ক্যাবিনেটের মিটিং করে এসেছি। আমাদের প্ল্যানিং অর্থমন্ত্রী বাজেট প্লেস করবে আর মুখ্যমন্ত্রী ডিআর ঘোষণা দেবে, এটা আমাদের প্ল্যান। কি এটা কি করবো ওই যোগ্য আপনাদের জিজ্ঞেস করবো করবো না। আচ্ছা ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি কিছু বলবেন? আরে কাকে ইনসাফ? অধ্যক্ষ মহোদয়, আচ্ছা আমি মাননীয় না অধ্যক্ষ মহোদয়, একটা কথা কি, আমরা সিস্টেম মতে করা হয়েছে যে এখন যদি যেভাবে ধরেন বিরোধী দলের বেঞ্চ থেকে যেভাবে বলছে, এতে এরকম কোনো মানে এরকম তো মনে হচ্ছে যে এখানে হচ্ছে, কিন্তু যেমন আমাদের 2:10 অবধি আমাদের প্রশ্ন পর্ব চলবে। আমি এখন
সব সম্পর্ক এটা একটু প্রশ্ন পর্বের কাজ শুরু করতে দেন। আরে না না, উনি তো উনি অ্যানাউন্স করেছেন, স্টেটমেন্ট দেবেন, অ্যানাউন্স করেছেন, উনি স্টেটমেন্ট দেওয়ার কি আছে? না না, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছিলেন? ভাই, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছিলেন ডিএ সম্পর্কে যে আমরা প্রশ্ন তুলেছি, আমরা কিন্তু ধন্যবাদ জানিয়েছি। 5% ডিএ ঘোষণা করেছেন। নয়, উই আর নট আনহ্যাপি, উই আর হ্যাপি, বাট উই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দি রেসিডুয়াল, হোয়াট ইজ দি ওভার ডিউ। কাজে বলুন না। আচ্ছা আচ্ছা, বলবে তো 1টা 15 আমরা 2টা 15 অব্দি প্রশ্ন করব, চলবে? ঠিক আছে। মাননীয় সদস্যগণ, স্পিকার স্যার, এখন প্রশ্নোত্তর পর্ব। হ্যাঁ, 2টা 15 এখন হাউস অ্যাডজন করবেন, 1 ঘন্টা পরে আবার হাউস শুরু হবে, তখন প্রশ্নপত্র শুরু হবে, এরপরে সুযোগ দিয়ে দিন ওনাকে। এখন অ্যাডজন করুন না। তো ঠিক আছে, আমরা মাননীয় সকল সদস্যগণ, আমরা 2টা 15 পর্যন্ত আমাদের হাউস মুলতবি ঘোষণা হচ্ছে। 2টা 15 থেকে আবার পুনরায় শুরু হবে। নমস্কার। Privilege